তো আজকে আপনাদের মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 4। এই লেকচারে এর আগে আমরা দেখছিলাম এই নাম্বার সিস্টেম গুলো দেখছিলাম গত ক্লাসে। তো আজকে আমাদের শুরু হবে, আমরা এর আগে যে বিভিন্ন ইনস্ট্রাকশনস গুলা দেখছিলাম সেই ইনস্ট্রাকশনস গুলোর উপর বেস করে কিছু প্র্যাকটিক্যাল প্রোগ্রাম আমরা প্র্যাকটিস করব। তো সেটার আগে আমরা একটু জাস্ট দেখে আসি যে আমরা কি কি ইনস্ট্রাকশন প্র্যাকটিস করছিলাম। যেমন যেমন আমরা করছিলাম প্রথমে মুভ, দেন সোয়াপ করছি, দেন অ্যাড, সাবট্রাক্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইড। এই 8টা ইনস্ট্রাকশন আমরা স্টাডি করছিলাম। তো এই 8টা ইনস্ট্রাকশন গুলো হচ্ছে দুইটা টাইপের। প্রথম যে দুইটা টাইপ, এটা হচ্ছে ডাটা ট্রান্সফার ফাংশন, আর পরের যে 6টা আছে এই 6টা হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস। প্রথম দুইটা হচ্ছে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস, আর শেষের পর গুলো হচ্ছে বা বাকিগুলো হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস। তো এখন এই ইনস্ট্রাকশনস গুলো নিয়ে আমরা একটু স্টাডি করব যে এইগুলোকে কিভাবে আমরা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি। তো প্রথম এক্সাম্পল হচ্ছে জাস্ট আগের মতোই, অ্যাড এর মতোই, খুবই সিম্পল প্রোগ্রামটা। ফর এক্সাম্পল যদি এরকম লেখা থাকে পরীক্ষায় কোশ্চেনে যে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার ফর দ্য ফলোইং প্রবলেম অর ইকুয়েশন। মানে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ধরে নিলাম s ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এরকম একটা ইকুয়েশন, এবং সেটার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ফর ইন্টেল 8051। এবং এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা মাইক্রো প্রসেসর এর আগের সেমিস্টার বা তার আগের সেমিস্টার খুব সহজে স্প্রিং এ আপনারা পড়ে আসছেন। তো মাইক্রো প্রসেসর 8086 এরও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, নাম দুটারই সেম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কিন্তু দুটার প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট। আপনারা যদি একটু মনে করেন, যেমন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম যে মুভ এ কমা এক্স, এখানে এরকম লেখা আছে, কিন্তু ওখানে 8086 এ ছিল মুভ এক্স কমা এক্স, এরকম ভাবে একটা ছিল, কারণ রেজিস্টারের নামই ছিল এক্স। আমরা ক্লাসের শুরুতে যদি একটু যাই, এখানে আপনারা যদি প্রথম দিকে রেজিস্টার গুলো একটু রিভাইজ করে আসি, তাহলে হয়তো সবার জন্য ইজি হবে। যে এই যে লিস্ট অফ রেজিস্টার্স হচ্ছে এই 8টা, এ বি R0 R1 R2 R3 এভাবে করে R7 পর্যন্ত। এই সরি 8টা না, 10টা। এই 10টা রেজিস্টার নিয়ে আমাদের সকল ক্যালকুলেশন করা হবে। তো এবং এখানে যে নামগুলো দেওয়া আছে, টাইপস অফ ইনস্ট্রাকশনস, ডাটা ট্রান্সফার, অ্যারিথমেটিক। তো এইগুলা নিয়ে আমরা দেখবো যতটুকু দেখা যায় আজকের ক্লাসে। তো প্রথমটা যেটা হলো, এখানে s ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইটাকে আমরা কিভাবে করতে পারি, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে একটা প্রোগ্রাম লিখতে পারি। তো এইটা খুবই সিম্পল, যেটা আমরা গত ক্লাসেও দেখে আসছি। অ্যাড প্রোগ্রাম যেভাবে লেখে ঠিক সেই রকমই। যেমন মুভ এ কমা এক্স, প্রথমে আমরা এক্স এর ভ্যালু লোড করলাম, তারপর বি এর ভ্যালু, বি তে ওয়াই এর ভ্যালু লোড করলাম, যেটার মিনিং এখানে পাশে দেওয়া। এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আমি বলবো। এবং এরপরে কি করলাম, যখন আমরা দুইটা ভ্যালু লোড করে ফেলছি বা স্টোর কপি করে ফেলছি, এরপরে আমরা এই দুইটা ভ্যালু এ আর বি রেজিস্টার, এই দুইটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলেই আমাদের
কাজ কমপ্লিট। তো অবশ্যই এটা খুবই সিম্পল প্রোগ্রাম, এবং এই ধরনের এত 2 লাইনের প্রোগ্রাম আপনাদের পরীক্ষায় থাকবে না। এটা আপনাদের শুধু বোঝানোর জন্য বা দেখানোর জন্য কিভাবে মুভ বা অ্যাড ইনস্ট্রাকশন আমরা একসাথে ইউজ করতে পারি সেগুলো আমরা দেখব, এবং কিছু অবশ্যই পরীক্ষায় আসতে পারে এমন এক্সাম্পল গুলোও আমরা দেখব। তো এইখানে প্রথম অংশ যেটা আছে, যে এই কোয়েশ্চেনের অ্যান্সারে একটা পার্ট হচ্ছে লেবেল, সেকেন্ড পার্ট হচ্ছে নেমোনিক কোড, এবং থার্ড পার্ট হচ্ছে মিনিং। এর মধ্যে আপনাদেরকে নেমোনিক কোড অফ কোর্স লিখতে হবে, এটা মাস্ট। বাকিগুলো লেখি বা না লেখি, কিন্তু নেমোনিক কোড অবশ্যই লিখতে হবে। এখন কোনটার মানে কি? লেবেল মানে হচ্ছে এই যে এখানে আমরা 4টা লাইন দেখতে পাচ্ছি, এই 4টা লাইনের প্রত্যেকটা লাইনকে আমি চাইলে একটা নাম দিতে পারি, এবং নাম দেওয়ার স্টাইলটা নিয়মটা কিরকম? নিয়ম হচ্ছে ধরেন লাইন 1 কোলন, এরকম ভাবে লিখতে হবে, লাইন 1 কোলন, লাইন 2 কোলন, এবং এইটার কোনো রুলস, একটাই রুল আছে যে সামনে শুরুতে নাম্বার লেখা যাবে না, এছাড়া যে কোনো কিছু লেখা যাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, যে এরকম ভাবে লিখতে হবে লাইন লাইন 1 কোলন, অথবা লাইন 1 কোলন, এইভাবে লেখা যাবে, বড় ছোট হাতের কোনো সমস্যা নেই, কিন্তু শুরুতে 1 লাইন এরকম লেখা যাবে না। ঠিক আছে? জাস্ট ক্যাপিটাল অ্যালফাবেট আগে দিতে হবে, এবং এর মাঝখানে আপনি 1 2 3 4 লেখেন, আবার যা ইচ্ছা খুশি লেখেন, এটা কোনো ই নেই। তবে নর্মালি নিয়ম হচ্ছে যে মিনিংফুল নাম দেয়া হয়, যদি লেখা হয় তখন যেন মিনিংফুল নাম হয়, যেন দেখে বোঝা যায় যে এটা কি। তো এইটার এটার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এটা তো মাত্র 4 লাইনের প্রোগ্রাম, কিন্তু যদি রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন যেগুলো আছে, প্রোগ্রাম যেগুলা, সেগুলো তো মাত্র 4 লাইনের হয় না, সেগুলো দেখা যায় হাজার হাজার লাইনের প্রোগ্রাম। এখন এইরকম ভাবে প্রত্যেকটা লাইনে যদি কোনো ইনফরমেশন আমাদের আগে থেকে জানা থাকে, তখন যদি ওই প্রোগ্রামে, যেহেতু হাজার লাইনের প্রোগ্রাম, স্বাভাবিকভাবে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। যত বেশি বড় প্রোগ্রাম হবে তত ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। তো এই ভুল যদি হয়, তখন কোন লাইনে ভুল হয়েছে সেইটা আমাদেরকে, আমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর একটা ট্রান্সলেটর আছে, যে ট্রান্সলেটরকে বলা হয়ে থাকে অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলার করে কি? এই অ্যাসেম্বলার করে এই যে প্রোগ্রাম যেটা লেখা আছে, এই নেমোনিক কোড, এই নেমোনিক কোডকে বাইনারি কোডে মানে মেশিন কোডে কনভার্ট করে। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এটা। তো এই অ্যাসেম্বলার তখন দেখে যে যদি কোনো ধরনের এরর আছে, সেই এররকে বলে দেয় যে এত নম্বর লাইনে এরর আছে, এটাকে ঠিক করতে হবে, এই টাইপের কথাবার্তা বলে। আপনারা যদি একটু মনে করে দেখেন, আপনাদের মাইক্রোপ্রসেসর ল্যাবে এরকম ভাবে আপনারা যদি ল্যাব যদি মনে করতে পারেন, ওখানে এরকম ভাবে দেখবেন যে লাইন লাইন 20 হ্যাজ সাম প্রবলেমস, এরকম টাইপের কথাবার্তা লেখা আসবে। তো এই রকম, এটার জন্যই আমাদের এই লেবেলটা দরকার, যদিও লেবেলটা ম্যান্ডেটরি না। কারণ হচ্ছে যদি আমি নাও লিখি, তারপরও অ্যাসেম্বলার বলে দিবে যে লাইন 20 তে প্রবলেম আছে। এখন লাইন 20 আপনি যদি এটা না লেখেন, তখন আপনাকে হিসাব করে গুনতে হবে লাইন 20 কোনটা। আর যদি আপনি লিখে রাখেন, তখন আপনার জন্য ইজি হবে খুঁজতে, যাওয়া লাইন 20 হচ্ছে অত। আচ্ছা, এটার আরেকটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা হচ্ছে বলা হয়ে থাকে ট্যাগ। যেমন আপনারা সবাই ফেসবুকের সাথে পরিচিত বা ইনস্টাগ্রাম এগুলোর সাথে পরিচিত, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। তো এখানে দেখবেন আপনারা কখনো কখনো অনেক সময় কোনো পোস্ট যখন দেন, তো নিজের কোনো ফ্রেন্ড বা কোনো কিছুকে ট্যাগ করেন, অথবা জাস্ট আই এম উইথ দিস পারসন, এরকম টাইপের ইনফরমেশন ছবিতে, অথবা এমনি জাস্ট স্ট্যাটাসও হতে পারে, জাস্ট হোয়াট এভার। তো এইটার ওখানে যে আপনি যে ট্যাগটা লিখছেন বা যে ট্যাগ করছেন,
এই ট্যাগকেও ট্যাগও হচ্ছে এক ধরনের লেবেলিং। অবশ্যই ফেসবুকের ট্যাগিং সিস্টেম আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ট্যাগিং সিস্টেম এক না, বা লেবেলিং এক না। ফেসবুকের প্রোগ্রামটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, পিএইচপি, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, এই সমস্ত প্রোগ্রাম দিয়ে, এসকিউএল এইসব দিয়ে করা। আর এইটা হচ্ছে মিডিয়াম লেভেল বা লো লেভেলের কাছাকাছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো দুইটা এক জিনিস না, দুইটা ডিফারেন্ট, বাট কনসেপ্ট দুইটারই সেম, ট্যাগ করা বা লেবেল করা। তো ওই ট্যাগের বৈশিষ্ট্য কি, যেমন ধরেন আপনি ফেসবুকের এসে যদি ওই কোন ফ্রেন্ডের যে ট্যাগ করা হলো তার ওটার উপর যদি ক্লিক করেন, তখন কি হয়, তার প্রোফাইলটা ওপেন হয়ে যায়। তো এইরকমই এখানে ওই এটা অ্যাকচুয়ালি হাই লেভেল লেবেলিং আমরা বলতে পারি। ফেসবুকের যে ট্যাগিংটা, এটা হচ্ছে হাই লেভেল লেবেলিং, আর এটা হচ্ছে মিডিয়াম লেভেল বা লো লেভেল লেবেলিং, এটাকে বলা হয়ে থাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো আমাদের এত ডিটেল আর এর বেশি ডিটেলের প্রয়োজন নেই, যতটুকু জানছি এটাই এনাফ। এর পরের অংশটা হচ্ছে নেমোনিক কোড। নেমোনিকটা কি? নেমোনিক হচ্ছে, আমরা যদি হোয়াইট বোর্ডে যাই, তো এখানে দেখেন অনেক সময় আপনারা দেখবেন আপনাদের ডিপার্টমেন্টেরই নাম যেমন ট্রিপল ই। এটার মানে কি? এটা হচ্ছে তিনটা শব্দের একটা সংক্ষিপ্ত রূপ। ইইই, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপর ধরেন সিএসই, এরকম আরো আছে আই ট্রিপল ই, তারপর আরো কত আছে, পিজিসিবি, হয়তো আপনাদের কেউ পরিচিত আছেন এখানে, পিডিবি, তারপর আরো কত কিছু আছে, ইজিসিবি, বিআইডব্লিউটিসি, ইত্যাদি ইত্যাদি, বিআরটিসি ফর এক্সাম্পল, বা বিআরটিএ। এক একটা কোম্পানির এক এক কাজ, বা এক একটা অর্গানাইজেশনের এক এক কাজ। তো এই যে এখানে এইগুলা যে বলা হচ্ছে, এইটা ডিফারেন্ট জিনিস অফকোর্স, কিন্তু টাইপ একই। যেমন এইগুলা, এই সকল শব্দ যেটা এখানে যা যা আমরা দেখতেছি, এই সবগুলারই প্রত্যেকটার একটা ইন্ডিভিজুয়াল অর্থ আছে। যেমন এক্সাম্পল হিসেবে বলছি, ট্রিপল ই হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, সিএসইটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এরকম। আই ট্রিপল ই যেটা আপনাদের সাথে কানেক্টেড, এই জন্য এটা বলতেছি, এটা হচ্ছে ইনস্টিটিউট ফর বা অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটা। এবং এদের কাজ হচ্ছে, ওয়ান অফ দা কাজ, প্রতি বছর প্রায় 1 লক্ষ প্লাস রিসার্চ পেপার পাবলিশ হয়। তো এই রিসার্চ পেপারকে পাবলিশ করার দায়িত্ব হচ্ছে এই আই ট্রিপল ই, এরা পাবলিশ করে। এবং এছাড়া আরো অনেক অর্গানাইজেশন আছে যারা এরকম পাবলিশ করে, তার মধ্যে আই ট্রিপল ইটা হচ্ছে টপে। তো এবং এইগুলার আবার ডিফারেন্ট, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। এখন এইগুলাকে বলা হয়ে থাকে অ্যাব্রিভিয়েশন, মানে বড় শব্দের ছোট রূপ। কিন্তু আমরা যে একটু আগে দেখলাম নেমোনিক কোড, এটা হচ্ছে একটা একই শব্দকে একটু সংক্ষিপ্ত আকারে লিখব। যেমন মুভ, MOV, এটা অ্যাকচুয়ালি হচ্ছে MOVE, এটাকে ছোট করে লিখছি। একই শব্দকে একটু ছোট করে লিখছি, দুইটা তিনটা লেটার বাদ দিয়ে, বা চার পাঁচটা লেটার বাদ দিয়ে। যেমন অ্যাডিশন, অ্যাডিশনের সংক্ষিপ্ত রূপ অ্যাড, HLT, হল্ট, HALT, এটার সংক্ষিপ্ত এটা বাদ দিয়ে আমরা লিখছি HLT। একইভাবে মাল্টিপ্লিকেশন, অনেক বড়, ওকে। তো নেমোনিক কোড সেরকমই হচ্ছে, এই একটাই শব্দ থাকবে, এই শব্দের বড় শব্দকে একটু ছোট করে লিখব। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, সেটা হলো যদি MOV, MOV, এটা অ্যাকচুয়ালি হচ্ছে MOVE, এইটার সংক্ষিপ্ত রূপ। তারপর অ্যাড, এটা হচ্ছে অ্যাডিশন এর সংক্ষিপ্ত রূপ। তারপর ধরে নিলাম মাল্টিপ্লাই, মেল,
এম মাল্টিপ্লিকেশন, মানে একটাই শব্দ থাকবে, এই শব্দের একটা বড় শব্দকে ছোট করে আমরা লিখব, এবং এইটাকেই বলা হয়ে থাকে নেমোনিক কোড। তো এই নেমোনিক কোড এখানে এরকম ভাবে আমরা চারটা দেখতে পাচ্ছি। তো এই স্টাইলে যদি আমরা লিখি তখন এটা হয়ে যাচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডিং। আচ্ছা, মিনিং যেটা, এটা আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন, এখানে এক্সপ্লেন করার কিছু নাই, এবং মিনিংটা কম্পালসারি না, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে দেয়া। তো মিনিং এখানে খুব সিম্পল, তারপর একটু বলি, অনেকে হয়তো মনে নাই বা এটা কি একটু বুঝাই দিলে ভালো হয়। তো এখানে যেটা বোঝানো হচ্ছে, মুভ এ কমা এক্স, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে এ ইকুয়াল টু এক্স। আমরা যদি সি, জাভা, পাইথন এগুলোতে এই প্রোগ্রামটা লিখি, মিনিং হচ্ছে সেইটাই বুঝায়, যে সি, জাভা, পাইথনে এটার কিভাবে আমরা কি বুঝায় এই লাইনটার মানে। একই রকম ভাবে এই লাইনটার মানে হচ্ছে মুভ বি ইকুয়াল টু ওয়াই, এইটা আসতেছে। অ্যাড, এইখানে অল্প একটু বোঝানোর আছে, সেটা হচ্ছে আমরা অ্যাড এর ইনস্ট্রাকশন ফরম্যাটটা পড়ে আসছি এর আগের ক্লাসে। সেই ক্লাসে আমরা দেখছিলাম যে অ্যাড, তারপর ডেস্টিনেশন, তারপর সোর্স, এরকম একটা কথা লেখা। তো এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এই যে এখানে যে দুইটা রেজিস্টার আছে, এ আর বি, এই দুটাকে আমরা যোগ করব, মানে ডেস্টিনেশন আর সোর্স এই দুটাকেই আমরা যোগ করব। যোগ করার পরে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা আমরা ডেস্টিনেশন রেজিস্টারে স্টোর করব। তো এইটা হচ্ছে অ্যাড এর কাজ। অ্যাড প্রথমে করবে, এ আর বি কে যোগ করবে, যোগ করার পর ওই ভ্যালুটাকে মুভ করবে এ তে। এটা এই এই রেজাল্টটা থাকবে ধরেন র্যামে, র্যাম থেকে সে আবার মুভ এ করে ওই ভ্যালুটাকে র্যাম থেকে এ তে নিয়ে আসবে। তো এটা অ্যাকচুয়ালি এই যে কারণে, যদি এই মুভ করতে যদি ধরে নিলাম কথার কথা 1 সেকেন্ড সময় লাগে, অ্যাড করতে 2 সেকেন্ড সময় লাগবে, কারণ এখানে অ্যাকচুয়ালি দুইটা কাজ করা হচ্ছে একসাথে। তো এইগুলাও আমরা দেখব খুব সম্ভবত ফাইনালের ফাইনালের দিকে নাকি, না এখানেই তো একটু নেক্সট ক্লাসে দেখবো, আজকে না। এবং ফাইনালের দিকেও আমরা এগুলা নিয়ে আরো ডিটেল দেখব। তো এইখানে খুব সিম্পল ভাবে আশা করি আপনারা বুঝছেন। যেমন একটা এখন পরীক্ষায় হয়তো এরকম এক্স ওয়াই দেওয়া আছে, সাথে এটাও বলে দেওয়া হলো এক্স এর মান যদি এত হয়, ওয়াই এর মান যদি এত হয়, তাহলে এই প্রোগ্রামটা লিখো, এবং লেখার পর সেটা রেজাল্টটা কি সেটাও বের করতে হবে। যেমন আমরা যদি এক্স এর মান এখানে বসাই দেই 0205 এক্স আর ওয়াই এর মান, তখন যোগ করে রেজাল্ট আসবে 07H। এবং আমরা যেহেতু এখানে এ আর বি এই দুইটা রেজিস্টার ইউজ করছি, সেই জন্য এখানে এ আর বি এই দুটারই ভ্যালু আমরা লিখলাম। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমি আমি তো পরীক্ষার কোয়েশ্চেনে লিখলাম 2 আর 5, এইখানে কেন আবার 02 লিখতেছি, বা এখানে আবার 07, এখানে লিখলাম 2 5, আবার এখানে লিখলাম 07, মানে কি? আচ্ছা, এটা কেন? এর কারণ হচ্ছে যে এইখানে যাই লেখা থাকুক না কেন, আপনাকে এই জায়গায় প্রোগ্রামে অফকোর্স 0205 না লিখলেও কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক নিয়ে নিবে, যে অটোমেটিক সে ধরে নিবে যে যদি আপনি শুধু 2H লেখেন, তাহলে শুধু 2 যদি লেখেন, তাহলে আহ, আহ, তাহলে কোনো সমস্যা নাই, সে এই অ্যাসেম্বলার যে সে অটোমেটিক 0 অ্যাড করে দিবে, 02 করে নিবে, এবং রেজাল্টটাও সে 07 আকারেই দেখাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গত ক্লাসে আমরা দেখছিলাম ছবি আকারে, আজকে এমনি মুখে মুখেই বলি, যে এ রেজিস্টার হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, সরি 8টা ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত। তো এখন এই 2 মানে হচ্ছে 4 বিট,
এখানে যে আমরা হেক্সাডেসিমাল নাম্বার নিচ্ছি, যদি আপনারা একটু ওই টেবিলে ব্যাক করি, আমরা যদি দেখি, এই যে এখানে এই টেবিলে যদি আমরা ব্যাক করলাম, এইখানে যদি খেয়াল করেন 2 মানে কি, হেক্সাডেসিমাল নাম্বার 2 মানে হচ্ছে 0010, চার চার ডিজিটের বাইনারি নাম্বার। তো এইরকম হেক্সাডেসিমাল কে এইভাবে আমরা বাইনারিতে কনভার্ট করলে এটা আসবে। আর এ রেজিস্টার হচ্ছে এরকম 8টা ডিজিট সে রাখতে পারে, অর্থাৎ 2টা হেক্সাডেসিমাল নাম্বার রাখতে পারে। এখন ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য হচ্ছে সব সময় সব সময় এই প্রত্যেকটার ফ্লিপ ফ্লপের ফ্লিপ ফ্লপের একটা নির্দিষ্ট ভ্যালু অফ কোর্স দিতে হবে, হয় 0 অথবা 1 দিতে হবে। এবং বাই ডিফল্ট এটার ভ্যালু 0 করা থাকে বাই ডিফল্ট। যখন আমরা প্রোগ্রাম স্টার্ট করি বা ডিভাইস অন করি, বা এই সকল ফ্লিপ ফ্লপের ভ্যালু বাই ডিফল্ট স্টার্টিং এ 0 করা থাকে। তো যে কারণে আপনি যদি এখানে জাস্ট 2 লেখেন, তো এই 2টা শেষের যে 4টা ডিজিট আছে সেখানে স্টোর হবে, আর বাকিগুলো অটোমেটিক তো 0 করাই আছে, সেই জন্যই এখানে এই 02টা আসবে, 07, 02 এইগুলা। তো এবং রেজাল্টে সবসময় এইভাবেই সে ডিসপ্লে করবে 07, 05 ইত্যাদি। এইটাকে যদি আবার ক্যালকুলেটরে নিতে হয়, তখন ক্যালকুলেটরের আবার ডিফারেন্ট মেকানিজম আছে। সেই মেকানিজমের কারণে সে মানে যখন অ্যানালগ টু ডিজিটাল বা এই টাইপের বিভিন্ন ধরনের কনভার্টার ইউজ করা হয়, সেই ওই কনভার্টারের ইউজ করে দেখা যাবে যে সেই এক্সট্রা জিরো কে আর দেখাচ্ছে না, কিন্তু রেজিস্টারে 07 হিসেবেই থাকবে। মেমোরি যেটা ক্যালকুলেটরের মেমোরি, সেটাতে এভাবেই থাকবে। তো এইটা যদিও খুবই সিম্পল একটা প্রোগ্রাম, তারপরও অনেক বেশি কথা বলছি, কারণ হচ্ছে বোঝানোর জন্য যে এই প্রোগ্রাম গুলোকে কিভাবে কাজ করতে হয়, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। একই রকম ভাবে যদি আমরা আহ, একই রকম ভাবে যদি আমরা এখন এই খুবই সিম্পল আর একটা বিয়োগের ক্ষেত্রে যদি হয় s = x - y, সিম্পল ভাবে আমরা বলতে পারি জাস্ট যোগের জায়গায় বিয়োগ লিখবো, এই ক্যালকুলেশন ওকে। তারপর x = এরকম যদি ভ্যালু থাকে, তখন ভ্যালু যদি বসে 12 - 2, রেজাল্ট আসবে 10 বা 10, এবং রেজাল্ট আসছে এরকম। এখন আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন করব, খুব সিম্পল কোয়েশ্চেনই। সেটা হলো, যেমন আমরা একটু আগে যে প্রোগ্রামটা দেখলাম, মুভ a, x, মুভ b, y, তারপর অ্যাড a, b, হল্টটা বাদ দিলাম, হল্টটা আপাতত নট নেসেসারি। হল্ট লিখলেও কাজ করবে, হল্ট না লিখলেও কাজ করবে, এটা কোনো সমস্যা না। এখন এই সেম প্রোগ্রামটা আমি একটু অন্যভাবে লিখলাম, এখানে এইভাবে যদি আমি লিখি, তাহলে এই প্রোগ্রামটা কি কাজ করবে কিনা। যেমন এখানে এখানে যদি এরকম হয় যে 3 লাইনের আমি প্রোগ্রাম লিখছি, আপনাদেরকে আমি ক্লাস রুলস বলে দিছি যে কেউ যদি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স লেখেন, এদের কাউকেও অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। এটা একটু পড়বেন, সেভাবেই হিসাব করবেন। নর্মাল ডেতে কিরকম হয়, নর্মাল ডেতে ক্লাস যখন হয়, এইখানে এখন আপনাদের কাছে যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেন হচ্ছে যে একটু আগে আমরা 3 লাইনের প্রোগ্রাম দেখছি, মুভ a, x, মুভ b, y এবং অ্যাড a, b। এখন এইটাকে আমি একটু সংক্ষিপ্ত করে এইভাবে লিখলাম, যেটা আহ, বলা যেতে পারে যে
শর্ট করে প্রোগ্রামটা লিখছি এবং এইটার একটা ফরম্যাট আমরা ক্লাসে দেখছি। প্রথম দিকে ক্লাসে যখন আমরা অ্যাড ইনস্ট্রাকশনের টাইপ আমরা পড়তেছিলাম যে কিভাবে অ্যাড গুলোকে আমরা করতে পারি বা মুভ গুলোকে আমরা করতে পারি, সেই সময় আমরা এভাবে দেখছিলাম। এখন আপনাদের কাছে কোশ্চেন, এটা কি এভাবে লেখা যাবে বা লেখা গেলে, যদি লেখা যায় তাহলে কোনটা ভালো এবং কেন, এটা হচ্ছে আপনাদের কাছে কোয়েশ্চেন। স্যার 2 লাইনেরটা ভালো, কারণ যত শর্ট করা যাবে তত ভালো প্রোগ্রাম। এছাড়া স্যার ভুল কম হবে স্যার। 2 লাইনের থেকে স্যার 3 লাইনেরটা যেটা আছে ওইটা স্যার মানে বুঝার মতো স্যার আর কি। 2 লাইনেরটা যদি প্রোগ্রাম বড় হয় তাহলে তো এভাবে করলে 2 লাইনেরটা যেভাবে করা হয়েছে এভাবে করলে স্যার সমস্যা হবে আর কি। না স্যার, 2 লাইনেরটা করলে স্যার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। প্রোগ্রাম যত ছোট হবে তত এটার ফল্ট কম হবে। হ্যাঁ, এইখানে অফকোর্স প্রোগ্রাম যত ছোট হবে ততই ভুল হওয়ার সম্ভাবনা কমবে, ঠিক আছে। এবং এখানে বুঝতে অসুবিধা নাই, বরঞ্চ আরো ভালো হচ্ছে, এটা অনেকগুলা সুবিধা আছে। 1 নম্বর সুবিধা যেটা আপনারা নিজেরাই বললেন, এরর এরর এর পরিমাণ কমবে। সেকেন্ড হচ্ছে মেমোরি কম লাগবে, ঠিক আছে। এখন বলতে পারেন 3 লাইনের জায়গায় 2 লাইন হয়েছে, মেমোরি কি হলো? নর্মাল লাইফে তো 2 লাইনের বা 3 লাইনের প্রোগ্রাম হয় না, হাজার হাজার 20,000 30,000 লাইনের প্রোগ্রাম হয়। তো ওই 20,000 30,000 লাইনকে যদি কোনোভাবে 10,000 লাইনে নিয়ে আসা যায়, তাহলে কি হবে? যে অ্যাবাউট যদি প্রত্যেকটা লাইনের জন্য 1 মেগাবাইটের জন্য জায়গা যদি লাগে, কথার কথা 1 মেগাবাইট না হোক 1 কিলোবাইট ধরলাম, তাহলে দেখা যাবে প্রায় 10,000 কিলোবাইট, মানে 100 মেগাবাইট, 100 মেগাবাইটের মতো জায়গা সেভ হবে। সো আমাদের কোডিং এর উদ্দেশ্য থাকবে যত ছোট প্রোগ্রাম লিখতে পারি তত ভালো। এবং এটার সুবিধা আরো আছে, যত ছোট প্রোগ্রাম লিখবেন, যেমন ধরেন প্রত্যেকটা লাইন যদি 1 সেকেন্ড ধরে হয়, 20,000 লাইন লিখে যে কোডটা লেখা হলো সেটার জন্য 20,000 সেকেন্ড লাগবে। তাহলে ওইটাকে যদি আমি চেঞ্জ করে এমন করলাম যে 10,000 লাইনে নিয়ে আসছি, কাজ একই কিন্তু নিয়ে আসছি 10,000 লাইনে, অর্ধেক নিয়ে আসছি, তাহলে আমার সময় অর্ধেক লাগতেছে। তো এই সমস্ত বিষয়গুলোর জন্যই চেষ্টা করতে হয় যে যত ছোট প্রোগ্রাম লিখতে পারি। আরো আছে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আপনাদের ভিএলএসআই কোর্স কি এবার চলতেছে নাকি নেক্সট, নাকি হয়ে গেছে, কোনটা চলছে স্যার, চলছে। রানিং। হ্যাঁ, রানিং। তো ভিএলএসআই এর একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে সার্কিট ভিএলএসআই টেস্টিং। ভিএলএসআই যে আইসি, সেই টেস্টিং। তো ভিএলএসআই আইসি কিন্তু অনেক কমপ্লেক্স আইসি, সেই আইসি গুলোকে টেস্ট করার জন্য আহ, অনেক সময় লাগে। তো এখন এই আইসি কে কোনোভাবে যদি, এটার যিনি স্যার পড়াচ্ছে, সম্ভবত ফয়সাল স্যার পড়াচ্ছেন, উনি ভালো আরো ডিটেলে ভালো বলতে পারবেন। তো উনি এই সরি এই টেস্ট আইসি গুলো যখন টেস্ট করা হয়, যত কম পিন হবে তত ফাস্ট টেস্টিং করা পসিবল হবে। এবং একই সাথে প্রত্যেকটা পিনের জন্য কত ডলার করে জানে এক্সট্রা কস্ট হয়। যে এত যদি 1,000 পিন হয়, সরি 1,000 যদি ধরেন 200 পিন হয়, 200 পিনের আইসির জন্য একরকম কস্টিং পড়বে টেস্টের জন্য। যদি 400 পিন হয় তো সেটার জন্য আবার প্রায় ডবল কস্টিং পড়ে যাবে, এরকম ভাবে হিসাব করতে হয়। তো সব ক্ষেত্রেই ওখানেও কিন্তু প্রোগ্রামিং আছে, ভিএলএসআই এর কোডিং এ ওখানেও প্রোগ্রামিং আছে। তো এই সমস্ত বিষয় চিন্তা করে, ওটা তো হার্ডওয়্যার, আর এখানে আমরা দেখতেছি সফটওয়্যার। সফটওয়্যার হোক বা হার্ডওয়্যার হোক, সব ক্ষেত্রেই যত কম আমি নিয়ে আসতে পারবো তত বেনিফিট আমি পাবো। ইঞ্জিনিয়ারিং এর মেইন কথা হচ্ছে, আমরা যখন স্টুডেন্ট হিসেবে জয়েন করছিলাম ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টার, ওই সময় আমাদের ডিন স্যার ক্লাস নিচ্ছিলেন। তো উনি একটা কথা বলছিলেন, এবং এটা আমরা আমি অ্যাটলিস্ট চেষ্টা করি মনে রাখার, এবং আপনাদেরকেও যখন পড়াই তখন সব ক্লাসে এটা বলি। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। অর্থাৎ যত কম কাজ করব এবং যত বেশি আমি রিটার্ন পাবো, সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য।
সো ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে আমি কম সবকিছুর ক্ষেত্রে কমফোর্টনেস নিয়ে আসার জন্য যত কম ইনপুট দিব এবং যত ম্যাক্সিমাম আমি রিটার্ন পাবো বা আউটপুট পাবো। তো এই ক্ষেত্রেই দুই লাইনের যেটা আমি এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে বেটার প্রোগ্রাম। এরপর সিমিলার ওয়েতে এখানে যে প্রোগ্রাম গুলো আছে খুব কঠিন কিছুই না। s ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাই ওয়াই মাল্টিপ্লাই এর যে এক্সাম্পল সেটা। এখন এখানে একটা বিষয় থাকে, আপনাদের এরকম যদি প্রোগ্রাম থাকে অবশ্যই ভ্যালু ছোট দিয়ে দেয়া হবে, 2 এরকম 2 5 বা 20 10 এরকম ছোট নাম্বার দেয়া থাকবে। যে যদি নাম্বার যদি বড় হয় তখন দেখা যায় যে এই প্রোগ্রামটা কাজ করবে না। এখানে যেটা লিখছি ছোট নাম্বারের জন্য এই প্রোগ্রামটা ঠিক আছে, পারফেক্ট। বড় নাম্বারের জন্য এই প্রোগ্রামটা ভুল আছে। বড় নাম্বারের ক্ষেত্রে আবার একটু প্রোগ্রামটা একটু কমপ্লেক্স আছে, সেই কারণে আমরা যেহেতু এত মানে এক্সপার্ট আপাতত যেহেতু হব না, জাস্ট শিখতেছি, সেই জন্য ওইদিকে বেসিক লেভেলের কোডিং গুলোই আমরা আপাতত দেখব। আর তার উপর আপনাদের ল্যাবও নাই, সে কারণে এত বেশি অ্যাডভান্স লেভেলে যাওয়ারও দরকার নেই। ল্যাব থাকলে তখন না হয় আমরা যেতাম। তো এইখানে খুব সিম্পল ভাবেই যদি আপনারা থিওরিতে দেখে আসছেন যে গুণ ফলের ক্ষেত্রে 4 ডিজিটের রেজাল্ট ব্যাক হয়, তার মধ্যে শেষের 2 ডিজিট এ তে থাকে আর ফার্স্টের 2 ডিজিট বি তে থাকে। এবং মাল্টিপ্লাই সব সময় এ আর বি এর মধ্যেই হবে, R0 R1 R2 এগুলোর মধ্যে কখনো হবে না। বাট এর আগে যতগুলো আমরা দেখছি সাব মাল্টিপ্লাই যোগ বিয়োগ তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলাতে যে কোনো রেজিস্টার হতে পারে। তো এটা আপনারা দেখবেন খুব কঠিন কিছুই না, সিম্পল জিনিস এক্সাম্পল হিসেবে জাস্ট দেয়া, যেটা আগের ক্লাস বুঝলে এই ক্লাসও বুঝবেন, সম্ভবত লেকচার 2 বুঝলে লেকচার 4 ও বুঝবেন। একই রকম ভাগ, s ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই, এটার জন্য ডিভিশনের সূত্র, যদি 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 2। এই সিম্পল একটা আপনাদের পরীক্ষায় এরকম ছোট নাম্বার দিয়ে দেওয়া হবে যেটার অ্যান্সার বের করা ইজি। ভাগের ক্ষেত্রে কি হয়, যে ভাগের ক্ষেত্রে দুইটা রেজাল্ট আসে, একটা হচ্ছে ভাগফল, ভাগফলটা এ রেজিস্টারে থাকে, আর একটা হচ্ছে ভাগশেষ যেটা বি রেজিস্টারে থাকে। ওকে, এখন তো আমরা তো খুব সিম্পল কিছু প্রোগ্রাম দেখলাম, এবার একটু হাই লেভেল অল্প, যেমন এতক্ষণ আমরা দেখলাম প্রথম তলার প্রোগ্রাম, এবার আমরা একটু দ্বিতীয় তলার প্রোগ্রামে যাব। খুব কঠিন কিছুই না, যেগুলো আছে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়াই আছে। যেমন যদি এরকম একটা প্রোগ্রাম হয় s ইকুয়াল টু টুয়াইস x, তখন আমরা কিভাবে কোডিং করতে পারি, জাস্ট এখানে একটা ভ্যালু আমরা এখানে দিচ্ছি আর আরেকটা বি তে 2 দিয়ে দিলে মাল্টিপ্লাই করলেই এই যে এই লাইন এখানে আমরা এরকম একটা ভ্যালু পেয়ে যাব। হয়তো পরীক্ষায় x এর ভ্যালু দেওয়া আছে x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 16 এরকম কোন একটা ভ্যালু দেওয়া আছে। তো ওটার জন্য খুব কঠিন কিছুই হবে না, জাস্ট আপনারা আগের মতোই এই রেজাল্টটা বের করবেন। নেক্সট হচ্ছে s ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি থাকে, এক্স স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার কে আমরা বলতে পারি x কে 2 বার গুণ করা, x ইনটু x। তো এইরকম ক্ষেত্রে কি হচ্ছে, যেমন আমরা প্রথমে a তে x নিলাম এবং যেহেতু একই নাম্বার আমরা গুণ করব সেজন্য b তে আমরা সেই a কে কপি করে নিলাম, অথবা আমরা b কমা x ও লিখতে পারি, একই কথা আসবে। b কমা x ও লিখতে পারি, আবার b কমা a ও লিখতে পারি। দেন মাল্টিপ্লাই যদি করি, যেহেতু দুটা সেম ভ্যালু এখানে মিনিংও দেখতেছি, সো আমরা a ইকুয়াল টু এক্স স্কোয়ার পেয়ে গেলাম। এরপর আসতেছি আরেকটু, এই দুটাকে কম্বাইন যদি করি, এই এখন আমরা যেটা দেখলাম টুয়াইস এক্স আর এক্স স্কোয়ার, এই দুটাকে যদি কম্বাইন করি তখন আসবে কি 3x স্কোয়ার। এই 3x স্কোয়ারের ক্ষেত্রে কি রকম হবে, 3x স্কোয়ারের ক্ষেত্রে ধরে নিলাম এটা অফকোর্স
4 লাইনের প্রোগ্রাম হবে না, যেগুলো এটা 4 লাইনের মধ্যে শেষ হয়ে গেছে। এখানে দেখেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে 6 লাইন প্রোগ্রাম করা হয়েছে। তো এইটা কিভাবে আমরা ধরে নিব যে এই এক্স এর মান ছোট, ছোট সংখ্যার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করতেছি। যদি ছোট সংখ্যার জন্য করি তখন এই প্রোগ্রামটা পারফেক্ট, কোনো সমস্যা হবে না। বড় সংখ্যা যদি হয়, এক্স এর মান যদি বেশি হয়, তখন কিন্তু এই প্রোগ্রামটা কাজ করবে না, আরো 2-3টা লাইন অ্যাড করতে হবে। তো আমরা সিম্পল ভাবে রাখার জন্য, সিম্পল ভাবে বোঝার জন্য মনে করে নিছি যে এক্স এর মান ছোট। পরীক্ষায় আপনাদের ছোট নাম্বার দিয়েই দেওয়া হবে। এক্স এর মান 5-4 ফর এক্সাম্পল, বাট খুব বেশি হলে 20 এর বেশি উপরে যাওয়া হবে না, এই টাইপের। তো এইরকম যদি হয় তখন প্রথমে আমরা কি করলাম, মুভ a, 3 করলাম, দেন মুভ b, x করলাম। এখন যদি মাল্টিপ্লাই করি তখন আমরা কি পাবো? মাল্টিপ্লাই করলে আমরা এই যে 3x এই ভ্যালুটা পাবো। 3x স্কয়ার বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এখানে 3 ইনটু x ইনটু x। সো 3 ইনটু x হয়ে গেছে, এখন বাকি রইলো আরো একটা x। তো এখন যেটা করব, এই যে মাল্টিপ্লাই এখানে বলে দিছি যে এই যে মাল্টিপ্লাই যে আমরা করলাম, b এর মান কিন্তু এখন আর x নাই, গুণ করে চেঞ্জ হয়ে গেছে। তো এই সো এই এই সেম ভ্যালুকে আবার লোড করতে হবে, না হলে কাজ করবে না। তো এই জন্য আমরা এই মুভ বি কমা এক্স আরেকবার করলাম, করার পর সেম আবার মাল্টিপ্লাই যদি করি তখন দেখবো যে এর ভ্যালু তো 3x হয়েছিল, বি এর ভ্যালু এখন x হলো। এখন তাহলে দুটো যদি গুণ করে দেই তাহলে 3x স্কয়ার চলে আসছে। এই এতটুকু যে আজকে আমরা দেখলাম, এইখানে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যে বুঝতে পারেন নাই, বা কোনো কিছু দরকার আছে কিনা বলা? কাইন্ডলি যদি আরেকবার রিপ্লে করতেন স্যার, যদি আরেকবার স্যার রিপ্লে করতেন। জি স্যার। এই অংশটা এটা স্যার এই যে আরেকটু ভালো করে একটু বুঝাইলে ভালো হতো স্যার। কোনটা, কোন অংশটা এটা বলেন তাহলে। এখানে স্যার আমরা এর ভ্যালু ধরলাম, তারপরে আবার এখানে মুভ দিয়ে 3x তৈরি করলাম। যদি আমরা এক্সটাকে এখানে ডাবল করা যেত না আগে? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এখানে আপনি করতে চাচ্ছেন আচ্ছা আমি এটা অন্যভাবে এখানে টাইপ করি। এখানে 3x লিখলে স্যার হবে স্যার? এখানে 3x কেন লিখবেন আপনি? x তো একটা ভ্যারিয়েবল নাম্বার, এখানে 3x আপনি কেন লিখবেন আগে আগে? 3x লেখা যাবে না, x হচ্ছে একটা ইনপুট দিতে হবে। আচ্ছা যদি ধরেন মুভ a, x এরকম চাচ্ছেন? জি। আচ্ছা মুভ a, x তারপর করলাম ধরেন মুভ b, x তারপর মাল্টিপ্লাই ab, তাহলে এখানে আসবে কি? এখানে আসবে a ইকুয়াল টু x স্কয়ার। জি, আমি x2 লিখলাম হ্যাঁ বোঝার জন্য, এখানে লেখা যায় না x স্কয়ার। আচ্ছা এরপরে এখন আপনার কি কি করতে হবে? এখন আবার 3 রয়ে গেছে। ওই 3টা আপনি কিভাবে আনতে চান? জি, 3 আনতে হলে আপনাকে কিন্তু b তে আনতে হবে, আগের মতোই লিখতে হবে আবার। হ্যাঁ b তে আনতে হবে, কারণ হচ্ছে আপনি a এর ভ্যালু তো x স্কয়ার অলরেডি হয়ে আছে, আপনি a তে আর লোড করতে পারবেন না। এখানে এখন আপনাকে মুভ b করে মাল্টিপ্লাই আবার ab করেন, তখন ওই a ইকুয়াল টু 3x স্কয়ার হয়ে যাবে। জি, একই, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিই, একই জিনিস আপনি অনেক ভাবে করতে পারেন। এবার কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা তো এইখানে এটা একটা এক্সাম্পল, মুখস্থ করার কোনো দরকার নাই, কেউ মুখস্থ করবেন না, মুখস্থ করতে গেলে দেখবেন ধরা খাবেন। আমি একটু আইডিয়া দিয়ে রাখি, হয়তোবা আজকে চেষ্টা করব অল্প একটু বলার পরীক্ষা সম্পর্কে। সেটা হলো আপনাদের যে রুলস আছে, ইউনিভার্সিটির রুল, সে রুল অনুযায়ী মোটামুটি 50% আপনি ক্লাস লেকচার থেকে কোনো না কোনো ভাবে পাবেন, আর বাকি 50% বা কখনো কখনো 60-40% হয়, যে 40% আনকমন থাকে, যেটা
চেষ্টা করা হয় বের করার, বুঝার যে আপনি আপনাদের মধ্যে কে কত ভালো স্টুডেন্ট অথবা কে কত মানে গ্রেড পাবে। যেমন যদি মোটামুটি পড়াশোনা করেন সবাই 50% পাবেন, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এরকম। কিন্তু ভালো গ্রেড পেতে হলে আর একটু ভালো করে পড়াশোনা করতে হবে, একটু চিন্তা করতে হবে, যেটার জন্যই আনকমন কোয়েশ্চেন, যেটা আগে আপনারা পড়েন নাই, ক্লাসে দেখানো হয়নি, এইরকম কোয়েশ্চেন দিয়ে বুঝা হয় যে কত মানে কিভাবে আসবে আর কি, হিসাব হবে সবকিছু। তো ভয়ের কিছু নাই, কিন্তু পড়াশোনা করতে হবে, এটা মাস্ট। তাহলে স্যার যেটা সরাসরি পরীক্ষা দিতাম ওইটাই তো স্যার ভালো ছিল। এটা সব সময় তো এরকমই, সবসময় এরকমই না। তো এইখানে এই প্রোগ্রামটা আপনারা বুঝলেন যে এইটা এই সেম প্রোগ্রাম আমি যে কোনো অনেকগুলো উপায়ে করতে পারি। এখানে জাস্ট একটা এক্সাম্পল, আমি একই সাথে দুইটা এক্সাম্পল দেখালাম, একটা রিড আগে থেকে লেখা আছে আর একটা টাইপ করে দেখালাম। এবার আসবো, যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইরকম যদি থাকে, তখন কিভাবে প্রোগ্রামটা করতে হবে। এটার ক্ষেত্রে খেয়াল করেন, প্রথম এখানে আমি ইচ্ছা করে বোল্ড করে রাখছি পার্থক্য করার জন্য, মুখস্থ করার দরকার নাই, এটা জাস্ট দেখেন। প্রথমে আমি এক্স, এখানে যেহেতু দুইটা অংশ আছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এর আগে কি ছিল, এটা শুধু এক্স স্কোয়ার ছিল। তার মানে কি এরকম আমি এখন যোগ করতেছি, মানে ধরেন আমরা এখন 3 তলায় আসছি, তো এই যে এই যোগ করতেছি, যোগটা কিভাবে করব, আমরা যোগ করব 1/1। প্রথমে আমরা এইটার কোডিং করব, তারপর আমরা এইটার কোডিং করব এবং এই দুটাকে যোগ করব। তো এটা কিভাবে করা যায়, প্রথমে যদি এক্স স্কোয়ারের কোডিং করি, তখন এই যে মুভ এ এক্স মুভ বি এ মাল্টিপ্লাই এ বি, একেবারে হুবহু সেম কোডিং কপি করে জাস্ট এখানে বসাই। এই যে এটা এতটুকু করলে এক্স স্কোয়ারটা বের হয়ে যাবে। এরপর এইখানে আমরা যেটা করলাম, এখানে একটা লাইন বাদ দিয়ে আমি বুঝাচ্ছি, এর কারণ আছে, পরে বলবো এটা। একই রকম ভাবে আমরা এই যে হাইলাইট যেটা করলাম, সেটা দিয়ে আমরা ওয়াই স্কোয়ারের মান বের করলাম। ওয়াই স্কোয়ারের মান বের করলে কি হলো, আমাদের এ স্কোয়ারও চলে আসছে, ওয়াই স্কোয়ারও চলে আসছে। এখন আসবো আমরা এই যে এই মাঝখানের যে লাইনটা, এটা এক্সপ্লেন করব। এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে আমরা গুণ সব সময় এ আর বি এর মধ্যে করতেছি। এখানেও যেটা করলাম, এই যে এইখানে এটার মধ্যে আমরা এই এ বি এর মধ্যে করলাম, আবার এখানে যেটা করতেছি এটাও আমরা এ বি এর মধ্যে করলাম। তো যে কারণে আমি একটু আগে যে a ইকুয়াল টু এক্স স্কোয়ার বের করলাম, আমি যদি এইটাকে কোনো জায়গায় স্টোর করে না রাখি, সেভ করে না রাখি, তখন এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। সেই ভ্যানিশ যেন না হয়, সেটার কারণেই করলাম কি, এই মাঝখানে একটা এক্সট্রা লাইন লিখলাম। এই এক্সট্রা লাইনের জন্য হলো কি, এ এর যে ভ্যালু এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা আর জিরোতে কপি হয়ে আছে বা সেভ হয়ে আছে। এরপর আমরা এই ওয়াই স্কোয়ারের কোডিংটা লিখবো। তাহলে হবে কি, আমার এই এক্স স্কোয়ার কিন্তু এক জায়গায় সেভ হয়ে আছে, এখন আমি এ বি এর সাথে যা ইচ্ছা তা করতে পারি। করলাম, করার পর এখানে আর জিরো সমান সমান যে এক্স স্কোয়ার, কিন্তু আর জিরো কিন্তু দ্বারা কি বোঝানো হয়েছে মূলত? আর জিরো একটু আগেই তো আমরা দেখলাম আজকের ক্লাসে, যে এটা রেজিস্টার। প্রথম দিকে যদি আমরা যাই, তো আর জিরো হচ্ছে একটা রেজিস্টার। এই যে এখানে দেখেন, এই লিস্ট অফ রাইট ডাউন দ্য ব্রিফ অ্যাবাউট ইন্টেল 8051 রেজিস্টার, এটা আমরা লেকচার 2 তে পড়ছিলাম যে এইগুলা হচ্ছে রেজিস্টার। এই এ বি আর জিরো আর ওয়ান এগুলো হচ্ছে এক একটা নাম। এই রেজিস্টার গুলোর এই টোটাল 10টা রেজিস্টার আছে। এই 10টা রেজিস্টার নিয়ে আমরা কাজ করতে পারি, যত ধরনের কোডিং এর কাজ আছে সেই 10টা রেজিস্টার নিয়ে আমরা কাজ করতে পারি। তো এইটা হচ্ছে আর জিরো। তো এখানে সেই জন্যই আমরা আর জিরো কে ইউজ করছি। এই আর জিরোতে আমরা
রেখে দিলাম। রেখে দেওয়ার পর কি করব, রেখে দেওয়ার পর আমরা এই লাইনটা করতেছি, যে কি কেন করতেছি, কারণ এইখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে আর আর জিরোতে আমাদের এক্স স্কোয়ার আছে। তো এই দুটাকে তো এখন আর যোগ করতে হবে, তো যোগ করার জন্যই এই অ্যাড এ কমা আর জিরো করলাম। তাহলে এ এর মান ওয়াই স্কোয়ার, আর জিরো মান এক্স স্কোয়ার, যোগ করে ওভারঅল এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এই ইকুয়েশনটা চলে আসছে। বুঝা গেছে এটা? জি স্যার। স্যার জি স্যার। ওকে, কঠিন কিছুই না, জাস্ট যদি প্রয়োজন কঠিন লাগে ভিডিও তো করাই হচ্ছে, রিভাইজ করলে আপনাদের ইজি হবে। খুব সম্ভবত এটা আজকের জন্য লাস্ট। ছোট্ট আরেকটা প্রোগ্রাম আছে, আজকের জন্য এটাই লাস্ট। 29 নাম্বার, 29 না 30 পর্যন্ত লাস্ট, বেশিক্ষণ লাগবেও না। তো এইখানে আরেকটা এক্সাম্পল দেয়া, সেই এক্সাম্পলটা কি, এর আগের এক্সাম্পলে আমরা দেখছি এস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এখানে 2x স্কোয়ার প্লাস 3x এরকম একটা ভ্যালু দেওয়া। এটা কি করব, একই নিয়ম, প্রথমে আমরা এটা বের করব, বের করার পর এটাকে আমরা এক জায়গায় স্টোর করব, স্টোর করে তারপর আমরা এটা বের করব, যেটা বের হলো সেটার সাথে আমরা এই আগে যে স্টোর করছিলাম সেটা যোগ করে দিব, তাহলেই কমপ্লিট। যেমন আমরা একটু উপরে সম্ভবত 28 বা 27 নম্বর, 28 না 27 নম্বরে আমরা 3x স্কোয়ার দেখছি, 29 নম্বরে গিয়ে আমরা 2x স্কোয়ার দেখতেছি, একই কথা। এই যে এই জিনিসটা হচ্ছে 3x স্কোয়ারের মতোই সেম, জাস্ট 3x স্কোয়ার জায়গায় 2x স্কোয়ার। আপনারা চাইলে আগে x স্কোয়ার করতে পারেন, তারপর 2 করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কারণে আর এক্সট্রা এখানে এক্সপ্লেন করার দরকার নাই, যে এই মানে করলাম না, যেহেতু আপনারা এটা আগেরটা বুঝলে এটাও সেম নিয়ম, দুইবার স্যার এখানে 3 স্যার এখানে 2x স্কয়ার করে এটাকে স্টোর করে তারপরে 3x করলে মনে হয় ভালো হবে। এই যে এই এতটুকু অংশ 2x স্কয়ার, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2x স্কয়ার আসছে, তারপর এটাকে আমরা স্টোর করলাম এক জায়গায় R0 রেজিস্টার, R0 তে করে নিলাম, ধরে নিলাম R0, তারপর আমরা এখানে 3x করলাম, এটা তো কোনো ব্যাপারই না, খুব সিম্পল, ঠিক আছে? এরপর এই যে 3x এখানে উপরের দিকে স্যার মুভ এ টু, কিন্তু এ ইকুয়াল টু এক্স দেওয়া আছে এখানে। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা আমি আর ঠিক করিনি, এটা ঠিক করে নিয়েন। মিনিংটা তো অ্যাকচুয়ালি মেইন না, মেইন হচ্ছে আপনাদের কোডটা ঠিক আছে কিনা। ওটা a ইকুয়াল টু 2, এটা 2 করে নিয়েন, a ইকুয়াল টু 2। ওকে, এটাও সিম্পলি আশা করি হয়ে গেছে। আচ্ছা, এটা খুব আরেকটা একটু ছোট্ট প্রোগ্রাম, এটা হলো যে একটা হেক্সাডেসিমাল নাম্বার গুলার তিনটা নাম এরকম দেওয়া আছে, 91, 25, 3a, বলা হলো এই তিনটা নাম্বারের যোগ করার প্রোগ্রাম লিখতে হবে। আপনাদের কাছে আগে কোয়েশ্চেন, এটা এক্সপ্লেন করার আগে আপনাদের কাছে একটু কোয়েশ্চেন, এটা কিভাবে করবেন, তিনটা নাম্বার কিভাবে যোগ করবেন? বা তিনটা নাম্বার যোগ করার নিয়ম কি? প্রথমে আগে দুইটা নাম্বার যোগ করে তারপরে আবার হ্যাঁ হ্যাঁ ঠিক, প্রথমে দুইটা হ্যাঁ নাম্বার হ্যাঁ যোগ ঠিক করতে আছে, হবে, প্রথমে দুইটা নাম্বার যোগ করবেন, যে যোগফল আসলো সেটার সাথে থার্ডটা যোগ করতে হবে। তো সেটাই যে যোগফলের সাথে 3 নাম্বারটা যোগ করব। হ্যাঁ, তো এইখানে যেমন দুইটা উপায়ে প্রোগ্রাম দেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রথমে একটা 91 নিলাম, এই 91 দেন আমরা অ্যাড a, 25 সেকেন্ড নাম্বারটা যোগ করলাম, তাহলে এ তে আমাদের কিন্তু এখন এই প্রথম দুইটার যোগফল চলে আসছে। যোগ করে যা আসে এটা আপনারা ক্যালকুলেটরে বের করবেন, আশা করি গত ক্লাসের লেকচার যারা দেখছেন তারা এই ক্যালকুলেশনটা করতে পারবেন। তারপর লাস্টেরটা অ্যাড a, 3ah সেম, জাস্ট এটার সুবিধা কি হলো, এই যে এই প্রোগ্রামটা আমি একটু লেন্দি ভাবে করছি,
যে আমি ডাইরেক্ট যোগ করব না, আমি আগে বি তে নিব, বি তে নিয়ে তারপর অ্যাড এবি করব, করতে পারেন, কিন্তু প্রয়োজন নাই। সেটা বোঝানোর জন্যই এরকম ভাবে জাস্ট এটা আপনাদের যদি মনে হয় যে এটা ইজি হচ্ছে এটা করতে পারেন, আর যার জন্য এটা ইজি সে এটা করতে পারবেন, সেম জিনিস। তো আজকের লেকচার এখানেই শেষ হবে এবং আপনাদের জন্য এখানে কিছু ছোট্ট প্র্যাকটিস, এটা আপনারা করবেন, নিজেরা করবেন, করে আমাকে যদি দেখাইতে পারেন খুবই ভালো, না করতে পারলেও, না দেখাইতে পারলেও সমস্যা নেই, বাট প্র্যাকটিস করবেন। যদি আপনারা আজকের লেকচার গুলো বুঝে থাকেন তখন সেই লেকচারের উপর বেস করে এই 5টা প্র্যাকটিক্যাল গুলা ধরে নেন ক্লাস ওয়ার্ক, সরি হোমওয়ার্ক, কিন্তু সাবমিট করতে হবে না, এটা অ্যাসাইনমেন্টও না, এটা জাস্ট প্র্যাকটিস, কোনো অ্যাসাইনমেন্টও না, এটা আপনাদের জমা দিতে হবে না। শুধু যদি কেউ করতে পারেন, করে যদি আমাকে দেখাইতে চান গ্রুপে দিতে পারেন, অথবা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন ফেসবুকে, মেসেঞ্জারে, কোনো সমস্যা নেই, আমি দেখব। ওকে স্যার। যে যেমন আজকের ক্লাসে আমরা দেখছি এক্স স্কোয়ার, তো এক্স কিউবটা আমরা কিভাবে করব, এক্স টু দি পাওয়ার 4 আমরা কিভাবে করব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা কিভাবে করব, ইত্যাদি ইত্যাদি। এটা ছোটখাটো কিছু প্র্যাকটিস আপনারা করবেন। ক্লাস মোটামুটি শেষ, তো একটু 2-3টা কথা একটু বলার ছিল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, সবাই ভালো থাকবেন। ওকে স্যার। ওকে স্যার আমি বলে স্যার চ্যাট বক্সে ওই আমার আইডিটা দিয়েছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, বলে স্যারের টেক্সটটা আমি ফলো করে নিই স্যার। অসুবিধা নেই, ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। হ্যালো স্যার, ওকে ভালো থাকবেন।